ধারেই চলে আসে, তো হামাগুড়ি দেওয়া শিখে গেছে। আমার ভীষণ ভয় ওকে নিয়ে। আর মেয়ে এখন বাবাকে পেয়েছে, কি দেখো না বাবার সাথে কেমন খেলছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে। দেখো অল্প একটু আপেল বসিয়েছি সিদ্ধ মেয়েকে খাওয়াবো বলে। ও তো পুরো আপেলটা খেতে পারবে না, তাই একটুখানি বসিয়েছি ওর জন্য। এখানে বরের জন্য আনহেলদি চা, এখানে আমার জন্য হেলদি দুধ, এখানে হাফ আপেল, এখানে আছে হেলদি রুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি এবং আমার বেবিও খুব ভালো আছে। দেখো প্রথমেই বলে নিচ্ছি, এখন সকালবেলার ব্রেকফাস্টে মেয়েকে দেবো। তো অ্যাপেল পিউরিটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, অ্যাপেলের পিউরি বানিয়ে নিয়েছি তোমরা জানো। তো এখন দেখো বেবিকে খাওয়াচ্ছি। আমার বেবিকে কিন্তু আমি এমন করেই খাওয়াই। এখন অনেকে তো অনেক পরামর্শ দিতেই পারো তোমরা, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমার বেবি কিন্তু এরকম ছাড়া খেতে চায় না। তারপরে দেখো লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, মানে সবার আগে এখন প্রায়োরিটি হলো আমার মেয়ে। তো ওকে সবার আগে আমাকে খাওয়ানো দাওয়ানো গুছানো, যেহেতু সলিড শুরু করে দিয়েছি। আর কিন্তু ডক্টররা সবসময় সাজেস্ট করে বাচ্চারা যদি বসতে শিখে যায় তাহলে কিন্তু বসেই খাওয়ানো সবথেকে ভালো। শুয়ে শুয়ে খাওয়ানো কিন্তু বাচ্চাদের অনেক রিস্ক থাকতে পারে, ওর জন্য কিন্তু আমি শুয়ে খাওয়াই না, ওকে বসিয়েই খাওয়াই। আর আমার বাচ্চাও কিন্তু শুয়ে শুয়ে একদমই খেতে চায় না, ঠিক আছে, শুয়ে শুয়ে খুবই কান্না করে, তাই কিন্তু আমি ওকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এখনকার বাচ্চারা তো জানো একদমই খেতে চায় না, আমার বাচ্চাও কিন্তু তার অনথা কিছু না। এই যে ভাত ডাল আর সবজি নিয়েছি আমি খাওয়ানোর জন্য। দেখো ওকে বসিয়ে দিয়েছি চারিদিকে বালিশ দিয়ে, যদি এদিক ওদিক পড়ে যায়। সব সময় জানো আমার মেয়ে এমন ধারেই চলে আসে, এখন তো হামাগুড়ি দেওয়া শিখে গেছে। আর আমার ভীষণ ভয় ওকে নিয়ে, আমি একা হাতে সামলাতে হয়, আবার ঘরের কাজ করতে হয়। তোমরাই বলো, ঘরের কাজ করব নাকি ওকে সামলাবো? এদিকে দেখো এখনও আজকে একটু শখ করে বর এনেছিল মাটন, তো ওটাকে এখনও প্রেসার কুকারে সিটি মারা হচ্ছে, সিদ্ধ হওয়া বাকি আছে। এখানে কড়াই বসিয়েছি মশলা কষাবো বলে, ঠিক আছে, এখানে মশলা দিয়েই বসিয়েছি। আর তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কটা বাজে। আর ঘরবাড়ির অবস্থা তো একদমই অগোছালো, এই বাচ্চা সামলে সংসার সামলে আর ঘরবাড়ি গোছানোর একদমই সময় পাচ্ছি না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ঘরটাকে গুছাতে হবে, কারণ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন আমি ভিডিও করছি তাই তাকিয়ে তাকিয়ে দেখছে, একদম ধারে চলে এসছে, বালিশের উপর ওঠা শিখে গেছে। আর আমার ভীষণই ভয়। আর এখন বাজে দেখো 2:35, এখনও আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, তাহলে আমরা খাবো কখন? এদিকে বরেরও খুব শরীর খারাপ, ওর ঠান্ডা লেগেছে, জ্বর। আর আজকের দিনে জানো তো মেয়েটা না খুব বিরক্ত করছে, জানি না কেন, শুধু কোলে উঠতে চাইছে, এত কোলে উঠতে চাইছে যে আমি কোনো কাজই করতে পারছি না। এখন আমি কথা বলছি বলে আবার হাসে, দেখো সব বোঝে দুষ্টুটা। ওকে চারিদিক দিয়ে আমি বালিশ দিয়ে রেখেছি, তবুও কিন্তু আমার খুব ভয়। আর আমি এইখানেই বিছানাটা রেখেছি আর এইখানেই রান্না করি, আমি সব সময় ওকে একদম চোখে চোখে রাখছি। তারপরেও জানো ও পুরো বালিশের এতটা ধারে চলে আসে। চলো, এদিকে আবার বেশি বকতে গেলে আমার তেল পুড়ে যাবে। দেখো এখানে এরকম রান্না করি আর সব সময় এইদিকে তাকাই, আর ও আমার দিকে উঁকি মেরে তাকিয়ে আছে। এখন ভিডিও করছি বলে তাই কান্না করছে না, নাহলে এত সময় সকাল থেকে আজকে শুধু কান্নাই করে যায়। কি হয়েছে? কি কার্য কেন? এই যে দেখো ওকে এই খাটে রাখা হয়েছে, আমার কিন্তু ভীষণই ভয়। ও যেহেতু হামাগুড়ি দেওয়া শিখে গেছে, ওই দেখো বালিশের উপর মাথা দিয়ে কেমন ধারে চলে আসে, দেখেছো? আমি ওর জন্য এবার প্ল্যান করেছি যে খাটটাকে তুলে দেবো আর মেয়েকে নিচে বিছানা করে রেখে দেবো। আর আমার বরকে কবে থেকেই বলছি একটু বিছানাটা তুলে দাও, মেয়েকে নিচে বিছানা করে রেখে দিই, না হলে কিন্তু যখন তখন যে কোনো বিপদ ঘটতে পারে, কেননা ও পুরো বালিশের উপর উঠতে শিখে গেছে। আর দেখো আমি রান্না করবো না, ওকে দেখবো বলো? আর রান্নার দিকে থাকে ধরো এমন একটা কাজে আমি বিজি হয়ে যাব, আসতেও পারবো না। তার জন্য আমার ভীষণই ভয়, আমি সবসময় আতঙ্কে থাকি, এই নাকি আমার দ্বারা আমার মেয়ে একটু কষ্ট পেলো। যেহেতু একদম ছোট বাচ্চা, ও তো আমাদের উপরই নির্ভরশীল, বলো? ও যদি কষ্ট পায় তো আমাদেরই সব থেকে অপরাধী মনে হবে। দেখো ওকে এখন যেহেতু ধারে এসছে আর একটু কান্না করছে, থাকতে চাইছে না, তাই কোলে নিয়ে নিলাম। এই দেখো শুধু আজকে কোলে উঠতে চাইছে, একদম কোল থেকে নামতেই চাইছে না। ইস কত আনন্দ!
নিজেকে দেখতে পাচ্ছে, নিজেকে দেখতে পাচ্ছে যার জন্য এত আনন্দ। দেখেছো? আসলে রান্নার ওখানে ফোড়ন দিয়েছি, আমারও কাশি হচ্ছে, মেয়েরও কাশি হচ্ছে। এটা কে? এটা কে? কে এটা কে? আনন্দ, কত আনন্দ। সারা বিছানার অবস্থা দেখো। আর মেয়ে এখন বাবাকে পেয়েছে, কি আনন্দ, খেলছে। ওর বাবা থাকলে আমার আর কোনো চিন্তা নেই, ওকে ধরতে পারে আর আমি বাদবাকি কাজটা করে নিতে পারি। দেখো না বাবার সাথে কেমন খেলছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে আরও দুষ্টুমি করছে। ভীষণ দুষ্ট হয়ে গেছে, ভীষণ দুষ্ট হয়ে গেছে আমার মাথা। আর এখন কিন্তু বেজে গেছে 12-13 মিনিট মতো বাকি আছে, 3টে। বর শখ করে এনেছিলাম মাটন, আর মাটন তো আমরা দুজনই ভীষণই মাটন প্রেমিক বলতে পারো। মাটন পেলে আমাদের আর কিচ্ছু চাই না। সেই দিনটা যেন আমাদের ভীষণই উৎসব বলে মনে হয়, ভীষণই খুশি বলে মনে হয়। তাই এখন কিন্তু জমিয়ে সমিয়ে রান্না করছি। একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও জমিয়ে সমিয়ে খাবো। মেয়ে ঘুমিয়ে পড়লে দুজন একসাথে মিলে খাবো। এ দেখো প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি মাটনগুলোকে, সব মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে মশলা আছে ওই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। বাদ বাকি হাফ মশলা কিন্তু আমি মাটন সেদ্ধর সময় দিয়েছিলাম। এইরকমভাবে আমি করে খেয়ে দেখেছি, বেশিরভাগই ভীষণই টেস্টি হয়। আর এখন কি বলো তো, মশলাগুলো যেহেতু কষে গেছে, এখানে মাটনগুলো তুলে দিয়ে দেবো মশলার মধ্যে। আর হালকা নেড়ে চেড়ে এই যে সিদ্ধ করা যে জল, এই জলটাই কিন্তু আমি দিয়ে দেবো। তারপরে কিন্তু ফুটিয়ে নামিয়ে নিলেই আমার সুন্দর একটা মাটন রেসিপি রেডি হয়ে যাবে। আর আমরা সুন্দর করে লাঞ্চ করে নেবো দুপুরবেলা। দুপুরবেলা না, বলতে গেলে বিকালবেলায় লাঞ্চ করবো। বললাম আমি ছোটো বাচ্চা নিয়ে অনেকটা দেরি হয়ে যায় সব কিছু করতে। ওকে আগে সব কিছু খাইয়ে দাইয়ে আমি রেডি টেডি করে রেখে দিয়েছি। এখন আমার লাঞ্চও করা হয়ে গেছে। আর ওই যে সকালবেলা মেয়েকে আপেল পিউরিটা দিয়েছিলাম, ওই আপেলেরই হাফ আপেল আছে যেটা, সেটা এখন আমি একটু রিল্যাক্স করছি আর খাচ্ছি। সারাদিন এত পরিশ্রম হয়ে গেছে, আমি অক্লান্ত পরিশ্রম করে এখন আমি একদম বিশ্রামে আছি। একদম আমার শরীরে এনার্জি শেষ হয়ে গেছে। তাই একটু বেবিকে বিছানার মধ্যে খেলনা দিয়ে বসিয়ে রেখে আমি একটুখানি রিল্যাক্স করবো ভাবি, কিন্তু বেশি সময় করতে পারি না। বেবি আমাকে যেই বিছানায় শুয়ে থাকতে দেখবে আমার গায়ের উপর কিন্তু উঠে ও খেলা করবে। আমি কিন্তু একদমই সারাদিন রেস্ট পাই না, সেই রাত 2টো বেজে যায় ঘুমাতে ঘুমাতে। এখন দেখো বেবিকে বিছানায় রেখে দিয়েছি, আর আমি কিন্তু একদম চোখের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো দুপুরে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে নাড়া হয়ে গেছিলো, ওগুলো সব শুকিয়ে গেছে। এখন দেখো একটু বেবির সাথে খেলা করছি। আমি কিন্তু সারাদিন এরকমই করি, কাজ আমার পড়ে থাকুক, কিন্তু বেবিকে একটু ভালো রাখার চেষ্টা করি। ওর সাথে খেলাধুলো, হাসি গল্প করে ওর মনটাকে আমি ভালো রাখার চেষ্টা করি। কেননা বেবির গ্রোথের জন্য তোমরা জানো মানসিক এবং শারীরিক দুটোই কিন্তু ভালো রাখা দরকার। তাই কিন্তু ওর শারীরিকটা যেমন দেখছি, মানসিকটাও কিন্তু আমি খেয়াল রাখি যেন ও সবসময় খুশি থাকে আর ভালো মেজাজে থাকে। এখন দেখো ওরই সব কাঁথা কম্বলগুলো আমি ভাঁজ করে নেব। আরও জামা কাপড় আছে, সেগুলো সব ভাঁজ করব। ওকে কিন্তু চোখের সামনেই রেখে দিয়েছি, আর ওর সাথে কিন্তু আমি কথা বলছি। ওর সাথে কথা বললে ও ভীষণই আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কথাগুলো শোনে। আর ও কথা, কবিতা, ছড়া, গল্প এইসব শুনতে কিন্তু ভীষণই ভালোবাসে। তাই কিন্তু আমি ওকে সবসময় এরকম কবিতা, গল্প, ছড়া বলিয়েই রাখি আর শোনাই। আর সবসময় না এনার্জিও দেয় না সারাক্ষণ বক বক করা, কেননা এখন তো জানো নন স্টপ আমার ডিউটি চলতে রয়েছে। তার উপরে আর সবসময় শরীর দেয় না যে একটু কথা বলি। মাঝে মাঝে একটু চুপও থাকি, তখন বেবি কান্নাকাটি করে, আবার সামলানো মানে ভীষণই একটা কষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও ওর হাসি মুখটা দেখলে আমার সব কষ্ট যেন নিমেষেই উধাও হয়ে যায়। আমার ভীষণই ভালো লাগে ওর হাসি মুখটা। তারপরে ও যখন খেলাধুলো করে, দুষ্টুমি করে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। চলো জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিই ভালো করে। এখন জানো তো বেশিরভাগই জামা কাপড় সব অগোছালো, ঘর বাড়ি অগোছালো হয়ে থাকে। যেহেতু ছোট বাচ্চা, ওর জন্য জামা কাপড় গোছাতেই পারি না। এখন যেহেতু ও কান্নাকাটি করছে না, একটু খেলা করছে, ওর জন্য কিন্তু গুছাতে পারছি। নাহলে কিন্তু বেশিরভাগ টাইমই ও আমাকে চায়, মানে ওর সাথে যেন থাকি, ওকে না যেন কোলে নিয়ে ঘুরি। তার জন্য কিন্তু আমি কিচ্ছু ভাঁজ করতে পারি না আর গুছাতেও পারি না। এখন দেখতে পাচ্ছ সুন্দর করে খেলছে। সব সময় কিন্তু ওর মুড ঠিক থাকে না। যেই সময় মুড ভালো থাকে সেই সময় কিন্তু ও একা একা খেলে, যেই সময় মুড ওর ভালো থাকে না সেই সময় কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, তোমরা যারা নতুন মা আছো তারা কি জানতে চাও 6 মান্থ ওল্ড বেবির ডায়েট চার্ট? তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সলিড ইন্ট্রোডিউস করার জন্য কি কি নিয়ম মানা দরকার, তারপরে কেমন করে সলিড ইন্ট্রোডিউস করানো দরকার, সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চাঁদের কপালে চাঁদটি, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ে
এমনভাবেই কিন্তু কোনো সময় ছড়া, কোনো সময় কবিতা, গান করেই কিন্তু আমার মেয়েকে আমি এনজয় দিই। আর ও কিন্তু ভীষণ উপভোগ করে ছড়া গান সুন্দর সুন্দর করে মন দিয়ে শোনে। আর তোমরা যারা নতুন মা হতে চলেছো বা মা হবে বা মা হয়ে গেছো, তাদের জন্য কিন্তু একটা টিপস বলে রাখি, ছোটো থেকে কিন্তু বাচ্চার সাথে অনেক অনেক কথা বলবে, তাহলে কিন্তু ও ভালো থাকবে আর ওর খুশি লাগবে। দেখো ঘরবাড়ি আমার গোছানো হয়ে গেছে, আমার বেবিও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যে আমার বেডশিট চেঞ্জ করা, পরিষ্কার করা, জামা কাপড় সব ভাঁজ করা, সব কিছু আমার কমপ্লিট। এখন আমি করব রান্না। আমি রান্না করতে থাকি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে।